পদার্থবিজ্ঞান মোহাম্মদ আমির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগ, গুণগতি ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা আলোচনার বিষয়টি হচ্ছে তাপ ইঞ্জিন এবং তাপ ইঞ্জিনের দক্ষতা ও এনট্রপি। তাহলে এই আলোচনায় প্রথমে তাপ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। তাপ ইঞ্জিন কি? তাপ ইঞ্জিন হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তাপকে কাজে রূপান্তরিত করা হয় এবং তাকে তাপ ইঞ্জিন বলে। একটি তাপ ইঞ্জিনের মধ্যে কি কি থাকে? একটি তাপ ইঞ্জিনে দুটি অংশ থাকে। একটি হচ্ছে তাপ উৎস, এবং অপরটি হচ্ছে তাপ গ্রাহক। তাপ গ্রাহক তাপ ধারণ করে, তাপ উৎস তাপ ধারণ করে। তাপ গ্রাহক তাপ বর্জন করে। তাদের সম্মিলিত ক্রিয়ায় কাজ পাওয়া যায়। তাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। সুতরাং W equal to U1 minus U2. এখানে U1 হচ্ছে তাপ উৎস এবং U2 হচ্ছে তাপ গ্রাহকের বর্ধিত তাপ। আর গ্রাহকের হচ্ছে তাপ উৎস হতে তারকৃত তাপ, শোষণকৃত তাপ। U2 হচ্ছে তাপ গ্রাহকের বর্ধিত তাপ। তাপ ইঞ্জিনের দক্ষতা। তাপ ইঞ্জিনের দক্ষতা সম্পর্কে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কোন তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কাজে রূপান্তরিত তাপশক্তি এবং গৃহীত তাপশক্তির অনুপাতকে বোঝায়, যাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ইটা ইকুয়াল টু কাজে রূপান্তরিত শক্তি বাই গৃহীত শক্তি। কাজে রূপান্তরিত শক্তিকে আমরা W দ্বারা প্রকাশ করব।
আর গৃহীত শক্তি হচ্ছে Q1। তাইলে আমরা জানি W ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1। যেহেতু W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, তাইলে এখানে Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1, তাহলে হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। যদি ইঞ্জিন থেকে কোনো তাপ বর্জিত না হয়, অর্থাৎ Q2 ইকুয়াল টু 0 হয়, ইঞ্জিন থেকে যদি আমি আবার বলতেছি, যদি ইঞ্জিন থেকে কোনো তাপ বর্জিত না হয় তাহলে Q2 ইকুয়াল টু 0 হয়। Q2 ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 1 হয়। তাপ উৎস থেকে যে তাপ গ্রহণ করে 1 হয়। তাপ উৎস থেকে যে তাপ গ্রহণ করে, তাপ উৎস থেকে যে তাপ গ্রহণ করে তা যদি বর্জিত না হয় তবে এটা ইকুয়াল টু 1 হয়, যা কখনো সম্ভব নয়। কান্নর বাস্তবতা অনুসারে যা সম্ভব হয় না, যে কোনো যন্ত্রের দক্ষতা 100%, এটা ইকুয়াল টু 100% হতে পারে না। এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, কোন যন্ত্রের দক্ষতা 100% হতে পারে না। অনুধাবনমূলক প্রশ্ন। এই আলোচনা থেকে তোমাদের বলতে পারে যে অনুধাবনমূলক প্রশ্ন এভাবে আসতে পারে যে কোন যন্ত্রের দক্ষতা 100% হতে পারে না, কেন ব্যাখ্যা করো। তাহলে তোমরা উপরের আলোচিত অংশটি লিখলে এর উত্তর পাওয়া যাবে।
যেমন এক্স ইঞ্জিন 500 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় কাজ করে, ওয়াই ইঞ্জিন 450 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় কাজ করে। ওই এক্স ইঞ্জিনের উৎসের তাপ 1000 জুল হলে আমরা যদি এখানে প্রশ্নের অবতারণা করি তবে প্রথম প্রশ্নটি হবে এক্স ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপ কত। এক্স ইঞ্জিনের উৎসের তাপ গ্রাহকের তাপ কত, এই প্রশ্নটি। তাইলে আমরা এখন এটি সলিউশন করব। তাপ কত, আমরা গ্রাহকের তাপ বের করব। তাহলে আমরা জানি U1 by T1 equal to U2 by T2। এখানে T1 equal to 500 কেলভিন, T2 equal to 450 কেলভিন, তারপরে Q1 equal to 1000 জুল, Q2 equal to what। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি Q2 equal to Q1 T2 by T1। এখন মান বসাবো আমরা। মান বসাইতে হয় Q1 এর মান হচ্ছে 1000, T2 এর মান হচ্ছে 450 বাই T1 এর মান হচ্ছে 500। 500 দিয়ে 1000 কে যদি আমরা ভাগ দিই 2, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 900 জুল। তাহলে আমরা Q2 এর মান অর্থাৎ তাপ গ্রাহকের তাপ বের করতে পারবে, অর্থাৎ Q2 equal to 900 জুল। উপরের আলোচনা থেকে দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে কোন ইঞ্জিনটি দক্ষতা বেশি। তাহলে আমরা এখন দুটি ইঞ্জিনের দক্ষতা বের করব। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা এটা ইকুয়াল টু 1 minus T2 by T1 into 100%। তাহলে 1 T2 এর মান হচ্ছে 450, T1 এর মান হচ্ছে 500 into 100%। তাহলে আমি এটাকে লসাগু করলে 500 minus 400 by 500 into 100%। তাহলে আমার এখানে হচ্ছে 450 এটা, তাহলে 50 into 100 by 500, তাহলে হচ্ছে 10%। তাহলে আমার প্রথম ইঞ্জিনের দক্ষতা 10% বের হলো। এবার আমি দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা বের করব।
দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা যদি বের করতে চায় তাহলে এটাই 2 ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। 1 T2 এর মান হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 400, T2 এর মান হচ্ছে 450, T2 এর মান হচ্ছে 450 আর T1 এর মান হচ্ছে T2 এর মান হচ্ছে 400 আর T1 এর মান হচ্ছে 450। তাহলে আমরা এখানে লিখতে পারি 400 বাই 450 ইন্টু 100%। তাহলে 450 লসাগু করলে 450 থেকে 400 বিয়োগ বাই 450 ইন্টু 100%। তাহলে এখানে দাঁড়ায় 450 বাই 450 ইন্টু 100%। তাহলে আমার এখানে ফলাফল হয় 11.11%। তাইলে দেখা যাচ্ছে আমার প্রথম ইঞ্জিন অপেক্ষা, যেহেতু ইটা 1 ইটা 2 ইজ গ্রেটার দেন ইটা 1, যেহেতু ইটা 2 এর মান বেশি এবং ইটা 1 এর মান কম, সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা বেশি। এনট্রপি সম্পর্কে আলোচনা করব। তাহলে এনট্রপির সংজ্ঞাটা হচ্ছে কোন সংস্থার শক্তি রূপান্তরের অক্ষমতা বা অপ্রাপ্যতা বা অসম্ভাব্যতাকে এনট্রপি বলে। এনট্রপি হচ্ছে এমন একটি সিস্টেম যা তাপমাত্রার সাপেক্ষে গৃহীত তাপ ও বর্জিত তাপের পরিবর্তন দ্বারা এনট্রপির পরিবর্তন নির্ণয় করা হয়। আমি এখানে একটি কার্ভ বা চিত্র এঁকেছি, যার মধ্যে এনট্রপির একটা সিস্টেম আমি এখানে দিয়েছি। আচ্ছা, প্রথমে এনট্রপির যে পরিবর্তনটা, এটা কিভাবে নির্ণয় করা হয়? এনট্রপি হচ্ছে এমন একটি সিস্টেম যার পরিবর্তনটা সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে, এনট্রপি তাপমাত্রার এমন একটি সিস্টেম গৃহীত তাপ ও বর্জিত তাপের পরিবর্তন দ্বারা একটি সিস্টেম গৃহীত ও বর্জিত তাপের পরিবর্তন দ্বারা এনট্রপির পরিবর্তন নির্ণয় করা হয়। এনট্রপির পরিবর্তন নির্ণয় করা হয়। এখন আমরা যেটা আলোচনা করব অনুধাবনমূলক প্রশ্নে, এটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন। সেটি হচ্ছে অপর্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন?
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি এখন এই কার থেকে আলোচনা করতেছি। অনুধাবনমূলক প্রশ্ন, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কেন প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে কেন, প্রশ্নটা হচ্ছে এটা। তাইলে এই চিত্র থেকে আমি তোমাদের উদ্দেশ্যে এখন আলোচনা করব প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কেন স্থির থাকে। এখানে চিত্রে এবি হচ্ছে সমষ্ণ রেখা এবং সিডি হচ্ছে সমষ্ণ রেখা, বিসি এবং এডি হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। আমরা জানি সমষ্ণ রেখায় কখনো এন্ট্রপি মানে সমষ্ণ রেখাগুলির কারণে অর্থাৎ বর্জিত এবং গৃহীত তাপের কারণে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। তাহলে এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখব এবি রেখায় এন্ট্রপির পরিবর্তন এবি রেখায় এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি ইকুয়াল টু ডি কিউ বাই টি ওয়ান, কিউ ওয়ান বাই টি ওয়ান। এখানে তাপ গ্রহণ করে এবার আসবো আমরা সিডি রেখায় এন্ট্রপির পরিবর্তন। তাপ প্যাকেটে হ্রাস, তাহলে এখানে হ্রাসের কারণে এখানে মাইনাস হবে কিউ টু বাই টি টু। কার্যনির্বাহক বস্তুতে মোট এন্ট্রপির পরিবর্তন। কার্যনির্বাহক বস্তুতে মোট এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তনকে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করব। তাহলে ডেল এস ইকুয়াল টু কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ টু বাই টি টু। কিন্তু কার্নোর প্রত্যাবর্তী চক্র অনুযায়ী আমরা লিখতে পারি কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু। তাহলে সুতরাং ডেল এস ইকুয়াল টু হবে কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই টি ওয়ান। যেহেতু কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু, সুতরাং ডেল এস ইকুয়াল টু 0। পর্তাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। আমি আলোচনা করব যে
অপত্যগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় কেন? অনুধাবনমূলক প্রশ্ন। অপত্যগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় কেন? এই প্রশ্ন। তাহলে আমরা গত ক্লাসে গত টপিকসে যেটা আলোচনা করেছি তার মধ্যে ছিল যে উৎস থেকে এটার উত্তর হচ্ছে উৎস থেকে T1 তাপমাত্রায় Q1 তাপ গ্রহণ করে। তাপগ্রাহক T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে। এখানে তোমরা আরেকটি জিনিস মনে রাখবে, T1 is greater than T2, কারণ এখানে T1 হচ্ছে শোষিত তাপ বা গ্রহণকৃত তাপ, আর T2 হচ্ছে বর্ধিত তাপ। T1 যত বাড়বে তত ওই সিস্টেমে তাপমাত্রার পরিমাণ বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়া মানে হচ্ছে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাওয়া। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কর্মদক্ষতা ইটা প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তাপমাত্রার একই সীমার মধ্যে ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। কার্নোর উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ইটা প্রাইম ইটা ইকুয়াল টু ইটা ইজ গ্রেটার দেন ইটা প্রাইম। তাহলে আমরা একটু আগে ইটার মান পাইছি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% ইজ গ্রেটার দেন ইটা প্রাইমের মান হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। আমরা উভয় পক্ষে যেহেতু 100% রয়েছে, আমরা যদি উভয় পক্ষ থেকে 100% বাদ দিই তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস T2 বাই T1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস Q2 বাই Q1। এখন উভয় পক্ষে 1 1 রয়েছে, তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে 1 1 বাদ দিই এবং মাইনাস মাইনাস কমন রয়েছে, তাহলে এখানে থাকতেছে
T2 by T1 is greater than Q2 by Q1 মাইনাস, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি আবার মাইনাস বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে T2 by T1 is greater than Q2 by Q1। তাহলে হচ্ছেটা কি, আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে T2 by T1 minus Q2 by Q1 is greater than 0, অর্থাৎ is greater than 0 হওয়ার কারণে আমরা অপত্যগামী প্রক্রিয়ায় বুঝতে পারতেছি যে এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, যেখানে T1 is greater than T2। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে অপত্যগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এখন আমি তোমাদের উদ্দেশ্যে একটু হোমওয়ার্ক দেব। এই টপিকস নিয়ে, সেগুলো হচ্ছে জ্ঞানমূলক পত্যগামী প্রক্রিয়া কি, পত্যগামী প্রক্রিয়া, অপত্যগামী প্রক্রিয়া, এবং অনুধাবনমূলক প্রশ্ন, পত্যগামী প্রক্রিয়া কোন সিস্টেমের মোট এনট্রপি, পত্যগামী প্রক্রিয়ায় অনুধাবনমূলক প্রশ্ন, পত্যগামী প্রক্রিয়ায় কোন সিস্টেমের অন্তস্থ শক্তি শূন্য কেন, হয় কেন।